অর্থের অভাবে বা স্বভাব দোষে কিছু মেয়েদেরকে তো আমরা চামড়ার ব্যবসা করতেই দেখি, কিন্তু তাই বলে যে কোনো পুরুষ এমন অপকর্মে জড়াতে পারে সেটা আমার জানা ছিল না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি সিনেমার গল্প শোনাবো যে সিনেমাটিতে বাপ মা মরা একজন এতিম ছেলে তার নিজেরও অসহায় দু বোনের ভরণ পোষণের জন্য জড়িয়ে পড়ে কলবয় জবে। আর এই অন্ধকার জগতে পা দেবার পরে অসহায় এই ছেলেটিকে সমাজের উচ্ছৃঙ্খল সব পুরুষলোভী নারীরা কিভাবে হায়েনার মতো রাতের পর রাত শোষণ করে, আর তার শেষ পরিণতি বা কি হয় তা জানতে হলে দেখো পুরো ভিডিও। তো মুভির শুরুতে আমরা একটি শ্রাদ্ধ অনুষ্ঠান দেখতে পাই। মুকেশের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেজন্যই এই আয়োজন। হঠাৎ করে বাবা মা দুজন একসাথে মারা যাওয়ায় মুকেশের মাথায় যেন আসমান ভেঙে পড়ে, কারণ মুকেশের ছোট ছোট দুজন বোন রয়েছে, আর মুকেশকেই এখন তার নিজের ও তার বোনদের দেখাশোনা করতে হবে। মুকেশ এখনো পড়াশোনা করে, তাই ওর দাদা সিদ্ধান্ত নেয় মুকেশকে দিল্লি পাঠিয়ে দেবে ওর ফুপুর বাসায়, যাতে ও ভালো করে লেখাপড়াটা শিখে সেখানে একটা চাকরি জোগাড় করে নিতে পারে। ইচ্ছে না থাকা সত্ত্বেও মুকেশকে তার বোনদের রেখে চলে আসতে হয় তার ফুপুর সাথে দিল্লিতে পড়াশোনা করতে। মুকেশের ইচ্ছে ছিল যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়ে সে অনার্স কমপ্লিট করবে, কিন্তু ভাগ্যদোষে এখন তাকে সবগুলো সাবজেক্ট নিয়ে পড়ে বিএ পাস করতে হচ্ছে। দিল্লিতে মুকেশের ফুপুর বাসাটা ছিল বেশ বড়, কিন্তু মুকেশের জন্য তাদের মনে জায়গাটা ছিল অনেক ছোট। এখানে মুকেশের একটা ফুফাতো ভাই আছে, যার কাজই হলো উঠতে বসতে মুকেশকে শুধু খাবারের খোঁটা দেয়া, কারণ মুকেশকে সে একদমই দেখতে পারে না। মুকেশ এখানে তার ফুপুর বাসায় একজন কাজের ছেলের মতোই থাকে। এতিমদের সঙ্গে এই দুনিয়া কেমন আচরণ করে সেটাই মুভিটাতে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। তো যাই হোক, প্রতিদিন মুকেশ তার ভার্সিটি শেষ করে তার বাসার পাশে একটা কবরস্থানে চলে আসতো। এখানে এসে সে একা একাই দাবা খেলতো, কিছুটা সময় কাটাতো। একদিন এভাবে একা একা দাবা খেলার সময় ওই কবরস্থানে ওর সাথে একজন লোকের পরিচয় হয়, যার নাম জনি। জনিও দাবা খেলতে বেশ পারদর্শী। দুজনেরই পছন্দের গেম দাবা হওয়াতে দুজনের মধ্যে বন্ধুত্ব হতেও তেমন সময় লাগে না। জনি মুকেশকে তার পরিচয় দিয়ে বলে সেই কবরস্থানের কেয়ারটেকার, আর তার পরিবারের সবাই মরিশাসে থাকে, কিন্তু টাকার অভাবে সে শুধু মরিশাসে যেতে পারছে না। তো পরের সিনে আমরা দেখি মুকেশ তার ফুপুর কাছে কিছু টাকা চায়, কারণ টিউশনি করার জন্য ও কিছু লিফলেট বানাবে, কিন্তু ওর ফুপু ওকে টাকা তো দেয়ই না, আরো বরঞ্চ ওকে অনেকগুলো কথা শোনায়। কথা শুনে মন খারাপ করে মুকেশ বের হয়ে যায়। তো একদিন দেখা যায় মুকেশের ফুপু তার এলাকার কিছু ভাবিদের নিয়ে বাসায় আড্ডা দিচ্ছিল, আর তখন সেই আড্ডাতে খাবার সার্ভ করছিল মুকেশ। তখন আমরা সেখানে একজন মহিলাকে দেখতে পাই যার নাম সারিকা, আর এই সারিকার হাজবেন্ডের নাম হচ্ছে খান্না। আর এই খান্নাই হলো মুকেশের ফুপার বস, আর তাই মুকেশকে তার ফুপু বলে সে যেন সারিকাকে ভালো করে দেখভাল করে। তো মুকেশ যখন সেখানে মহিলাদেরকে খাবার সার্ভ করছিল, মহিলারা তখন মুকেশকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলছিল। তবে এসব কিছু শুনেও মুকেশ কোনো প্রতিবাদ না করে চুপচাপ সে তার কাজ করে যাচ্ছিল। পরের দিন দেখা যায় মুকেশের ফুপু তাকে সারিকার বাসায় কাজের জন্য পাঠিয়ে দেয়। কলেজ শেষ করে মুকেশ যখন এসে সারিকার বাসায় পৌঁছায়, সারিকা তখন মুকেশকে তার রুমে এসে বসতে বলে। কিছুক্ষণ পর সারিকা মুকেশের কাছে এসে বসে আর তার সাথে রোমান্টিক ভাবে কথা বলতে থাকে। এরপর হঠাৎ করে সারিকা তার কাপড় খুলে ফেলে আর মুকেশকে সোফার উপর শুয়ে পড়তে বলে। আচানক এসব কিছু হতে দেখে মুকেশ অনেক ভয় পেতে থাকে। সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হতে যাচ্ছে। তো মুকেশ কিছু বুঝে ওঠার আগেই সারিকা মুকেশের সাথে ইন্টিমেট হয়ে নেয়। সেদিনের পর থেকে প্রায় রোজই সারিকা মুকেশকে তার বাড়িতে ডাকে আর তার সাথে কুলুকুলু করে। মুকেশও ফ্রি ফ্রি সারিকাকে লাগিয়ে খুব মজা পেতে থাকে। কিছুদিনের মধ্যেই মুকেশ সারিকাকে ভালোবেসে ফেলে, আর সে মনে করে সারিকাও হয়তো তাকে ভালোবাসে। কুলুকুলু করার পর কখনো কখনো সারিকা মুকেশকে টাকা পয়সাও দিত, যাতে সে তার নিজের খরচটা চালাতে পারে। মুকেশকে একদিন নতুন কাপড় পরে টিপটপ হয়ে বের হতে দেখে তার ফুপু তাকে জিজ্ঞেস করে, নতুন জামা কাপড় কেনার টাকা তুই কই পেলি? ইদানিং কি চুরিধারি করা শুরু করেছিস নাকি? জবাবে মুকেশ তখন মিথ্যা করে বলে, ইদানিং সে কিছু টিউশনি পড়ানো শুরু করেছে, সেখান থেকেই সে টাকা পাচ্ছে। প্রতিদিনের মতো আজও মুকেশ সারিকার বাসায় আসে সারিকাকে লাগাতে, কিন্তু আজ সারিকার হাজবেন্ড খান্না বাসাতেই আছে।
সারিকা এই কথা মুকেশকে আগে থেকে জানাতে পারে না, কারণ মুকেশের কোনো মোবাইল নেই। মুকেশকে দেখে খান্নার মা খান্নাকে বলে, এই ছেলে প্রতিদিন এখানে আসে। সারিকা এই ছেলেটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তার রুমে থাকে। কি যে করে এরা, আমি কিছু বুঝতে পারি না। মায়ের কথা শুনে বিব্রত হয়ে খান্না তার মাকে অন্য রুমে রেখে আসে, কারণ খান্না জানে তার মায়ের অনেক বয়স হয়ে যাওয়াতে সে তার মনে যা আসে তাই বলে ফেলে। এজন্য সে তার মায়ের কথায় পাত্তা দেয় না। এদিকে খান্নাকে দেখানোর জন্য সারিকা তখন বাসার সব নোংরা কাপড় মুকেশকে দিয়ে তাকে লন্ড্রিতে পাঠিয়ে দিয়ে বুঝায় এটা লন্ড্রির ছেলে। তো কয়েকদিন পর খবর আসে মুকেশের দাদাও মারা গেছে, আর তাই মুকেশের ছোট দু বোনের খেয়াল রাখার জন্য মুকেশ ছাড়া আর কেউই রইল না। দাদা মারা যাওয়াতে দু বোনকে বাধ্যতামূলক মুকেশের তখন গার্লস হোস্টেলে পাঠাতে হয়, কিন্তু মুকেশ এটা চাইতো না। সে তার বোনদেরকে তার কাছে রাখতে চাইতো, কিন্তু টাকা না থাকায় সেটা সম্ভব ছিল না। মুকেশের টাকার প্রয়োজন ছিল, যা সারিকা বুঝতে পারে। এজন্য সে তখন মুকেশকে একজন মহিলার কাছে পাঠায় কাজের জন্য, কিন্তু মুকেশ এটা জানতো না যে তাকে কেন সেই মহিলার কাছে পাঠানো হচ্ছে। মুকেশ যখন কাজের কথা ভেবে সেই মহিলার সাথে দেখা করতে আসে, মহিলাটি তখন মুকেশকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর জোর জবরদস্তি করে মুকেশের ইজ্জত নষ্ট করে। জোর করে মুকেশকে খেয়ে দিয়ে মুকেশের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে তাকে পাঠিয়ে দিলে ইজ্জত হারিয়ে মুকেশ তখন সারিকার কাছে এসে তাকে সবকিছু খুলে বলে। সারিকা তখন মুকেশকে বলে, এখনো তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি যে তুমি কোনো চাকরি পাবে, তাই টাকার জন্য তোমাকে এখন থেকে এই কাজটাই করতে হবে। আর তাছাড়া তুমি আর কতদিন ধরে তোমার ফুপুর বাসায় কাজের লোক হয়ে পড়ে থাকবে? তার চেয়ে তোমার 3 নম্বর পাটা কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াও। এতে করে তুমি তোমার বোনদের ভরণ পোষণও ভালোভাবে করতে পারবে। বন্ধুরা, সারিকা মূলত একজন খালা। সে এতদিন ধরে মুকেশের সাথে ইন্টিমেট হয়ে তাকে খুব ভালোভাবে সেক্স করা শেখাচ্ছিল, যাতে সে একজন ভালো মানের মেল স্কট হয়ে উঠতে পারে আর শহরের মহিলাদেরকে সেবা করতে পারে। তো না চাইতেও নিজের 3 নম্বর পায়ের চাহিদার কথা ভেবে মুকেশ তখন এই মহৎ কাজে জড়িয়ে পড়ে। তবে শর্ত থাকে, প্রতি কাজের বিনিময়ে মুকেশকে সারিকাকে কমিশন দিতে হবে। বিনিময়ে সারিকা মুকেশকে একটা ডায়েরি দেয়, যেটাতে শহরের সেসব মহিলাদের নাম নাম্বার লেখা রয়েছে যারা যারা তাদের স্বামীর চোখ ফাঁকি দিয়ে ছেলে ভাড়া করে কুলুকুলু করে। তো মুকেশ সেই ডায়েরিটা দেখে মহিলাদেরকে ফোন করতে থাকে আর তাদের সবাইকে সে সার্ভিস দিতে থাকে। এভাবে করে খুব অল্প সময়ে মুকেশ অনেক টাকা আয় করে ফেলে আর সে তার বোনদের কাছেও নিয়মিত টাকা পাঠাতে থাকে। তবে একদিন মুকেশের ছোট বোন তাকে ফোন করে বলে, ভাইয়া, আমি আর এই হোস্টেলে থাকতে চাই না, এখানকার পরিবেশ ভালো মনে হচ্ছে না। হোস্টেলের মেয়েরা প্রতিদিন রাতেই সেজেগুজে বাহিরে বের হয়, আর যখন তারা ফিরে আসে তখন সাথে করে অনেক টাকা নিয়ে আসে। বোনের কথা শুনে মুকেশ বুঝতে পারে সেই হোস্টেলের মেয়েরা কি কাজ করে বেড়াচ্ছে। তাই মুকেশ তখন তার বোনকে ওয়াদা করে বলে সে কিছুদিনের মধ্যেই এসে তাদেরকে তার কাছে নিয়ে আসবে। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখি পিএইচডি নামে একজনের সাথে মুকেশের পরিচয় হয়, যে ছিল জনির প্রতিবেশী। পিএইচডিও ছিল একজন পতিতা, কিন্তু সে মেয়েদের সার্ভিস দিত না, সে ছেলেদের সাথে অপকর্ম করত, আর পিএইচডির এসব ব্যাপারে সবাই জানতো। তো একদিন মুকেশের কাছে সুহাসিনী নামে একজন মহিলা আসে। মুকেশ যখন সুহাসিনীকে টাচ করতে নেয় তখন সে মুকেশকে তাকে টাচ করতে মানা করে দেয়। তখন সেই মহিলাটি বলে, আমি তোমাকে বুক করেছি ঠিকই, কিন্তু খারাপ কোনো কিছু করবার জন্য নয়। আসলে আমার একটা সঙ্গ দরকার ছিল, কারণ বিগত কয়েক বছর ধরে আমার হাজবেন্ড হসপিটালে কোমায় পড়ে আছে। একাকী থাকতে থাকতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমি একজন মানুষ খুঁজতেছিলাম যার সাথে কথা বলে আমি আমার মনটাকে ভালো করতে পারি। মহিলাটির কথা শুনে মুকেশেরও মহিলাটিকে কিছু করতে ইচ্ছে হয় না, কিন্তু ঠিক সেই সময় দেখা যায় মহিলাটিকে হসপিটাল থেকে ফোন করে জানানো হয় যে তার হাজবেন্ড মারা গেছে। মহিলাটি তখন আর দেরি না করে সঙ্গে সঙ্গে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। মহিলাটি একা, ডেড বডি নিয়ে বাসায় আসতে পারবে না, এটা ভেবে মুকেশও মহিলাটির সঙ্গে যায়। আর হসপিটাল থেকে ডেড বডি নিয়ে মহিলাটির বাসা পর্যন্ত তাকে পৌঁছে দেয়। এতে করে মহিলাটি মুকেশকে অনেক কৃতজ্ঞতা জানায়। সেখান থেকে মুকেশ আবারও সেই হোটেলে চলে যায় যেখানে সেই মহিলাটি এসেছিল, কারণ সেখানে মুকেশ তার প্রয়োজনীয় কিছু ফেলে এসেছিল। কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় সেই বিছানায় সারিকা শুয়ে আছে। আর সারিকা তখন মুকেশকে দেখে বলে, রুম এত গোছানো কেন, তুমি কি ওর সাথে কিছু করনি? জবাবে মুকেশ তখন সমস্ত ঘটনাগুলো সারিকার কাছে খুলে বলে, যা শুনে সারিকারও বেশ ভালো লাগে। তো
তো সারিকা এরপর তার গাড়ি করে মুকেশকে তার বাসায় ড্রপ করে দিচ্ছিল। গাড়ি করে যখন ওরা বাসায় আসতেছিল তখন সারিকা মুকেশকে বলে, তুমি যদি কখনো আমার বাসায় আসো তবে আসার আগে আমাকে অবশ্যই কল করে আসবে, কারণ আমার হাজবেন্ড মনে হয় আমাকে সন্দেহ করছে। কাউকে কিছু না জানিয়েই যে কোনো মুহূর্তে সে বাসায় চলে আসে। এরপর সারিকা মুকেশকে তার বাসার সামনে নামিয়ে দেয়। সেখান থেকে বাসায় আসার পর মুকেশ দেখতে পায় ওর রুমের আলমারির ড্রয়ারটা ওর ফুফাতো ভাই খোলার খুব চেষ্টা করতেছে। মুকেশকে দেখতে পেয়েই সে আর তেমন কিছু না বলেই চোরের মতো মুখ করে সেখান থেকে চলে যায়। মুকেশ তখন দ্রুত সেই ড্রয়ারটা খুলে, কারণ সেই ড্রয়ার ভর্তি ছিল মুকেশের ময়না বেচা টাকা। মুকেশ তখন বুঝতে পারে এতগুলো টাকা এই বাসাতে রাখাটা তার জন্য একদমই উচিত হবে না। তাই সে তখন তার সব টাকা নিয়ে চলে আসে সারিকার কাছে জমা রাখতে। সারিকা তখন ওর টাকাগুলো রাখতে রাজি হয়, তবে একটা কন্ডিশনে। আর কন্ডিশনটা হলো সারিকার সাথে তাকে এখন ঘষা মাজা করতে হবে। মুকেশ তখন রাজি হয়ে যায় আর ওরা দুজন তখন খেলা শুরু করতে নেয়। কিন্তু তখনই সারিকার স্বামী পাঠার মতো দরজা ভেঙে ভেতরে ঢোকে আর নিজের চোখে সে এসব কিছু দেখে রাগে ফেটে পড়ে। খান্না তখন সারিকা ও মুকেশকে ধরে গরুর মতো পেটাতে থাকে আর মারামারির মধ্যেই এক সুযোগে সেই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় মুকেশ। এরপর মুকেশ পুরা দিন তার বাসায় আসে না। এই সুযোগে খান্না মুকেশের ফুপুর কাছে এসে মুকেশের সম্পর্কে বলে। কাল ড্রিঙ্কস করে মুকেশ তার বাড়িতে আসে আর সারিকার কাছে টাকা চাইতে থাকে। টাকা দিতে সারিকা রাজি না হলে মুকেশ তাকে গালি দিতে থাকে আর জোর করে তাকে কিস করার চেষ্টা করে। খান্না তখন মুকেশের ফুপুকে বলে, মুকেশকে আপনি আজই বাড়ি থেকে বের করে দেবেন, নয়তো আপনার স্বামীর প্রমোশন আমি কখনোই হতে দেব না। এই বলে খান্না তখন সেখান থেকে চলে যায়। রাতে মুকেশ বাড়ি ফিরলে ফুপু এসে তখনই মুকেশকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আজ রাতটা থাকার জন্য মুকেশ সময় চায়, কিন্তু ফুপু তাকে কোনো সময় দেবে না বলে সাফ জানিয়ে দেয়। বাধ্য হয়ে মুকেশ তখন তার জিনিসপত্র নিয়ে জনির কাছে চলে আসে আর জনিও মুকেশকে তার বাসায় আশ্রয় দেয়। মুকেশের কাছে থাকা টাকা ফুরাতে থাকে, তাই কাজের জন্য সে শহরের মহিলাদেরকে ফোন দিতে থাকে। কিন্তু কোনো মহিলাই আর মুকেশের থেকে সার্ভিস নিতে চাচ্ছিল না। কি করবে মুকেশ কিছু বুঝে উঠতে পারছিল না। তার সমস্ত টাকা সারিকার কাছে জমা আছে, কিন্তু টাকা আনতে তো সেখানে সে যেতে পারবে না। তাই মুকেশ তখন একটি প্ল্যান করে। জনিকে সে সারিকার বাসায় পাঠায় তার টাকাগুলো নিয়ে আসার জন্য। কিন্তু জনি সারিকার বাসা থেকে ফিরে এসে বলে সারিকা নাকি বলে দিয়েছে তার কাছে কোনো টাকা নেই। এমনকি সারিকা তাকে এটাও বলে দিয়েছে যে তুমি বা আমরা যেই ওর বাসায় যাই তাকেই সারিকা পুলিশে দিয়ে দেবে। এই কথা শুনে মুকেশ তখন অনেক ভেঙে পড়ে আর সে অনেক রেগেও যায় সারিকার উপরে, কারণ শেষমেশ সারিকা তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তখন জনি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করে। এদিকে মুকেশের বোনেরা তখন মুকেশকে ফোন করে বলে, ভাইয়া আমরা দুজন হোস্টেল থেকে পালিয়েছি, আমরা তোমার কাছে চলে আসতেছি, কারণ হোস্টেলের গার্ড মাতাল হয়ে আমাদের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। বোনদের মুখে এসব কথা শুনে মুকেশের মাথায় কোনো কাজ করতেছে না। তার কাছে একটা টাকাও নেই। সে কিভাবে তার বোনদেরকে রিসিভ করবে, কোথায় রাখবে, কি খাওয়াবে, কিছুই সে বুঝতে পারছিল না। মুকেশের এখন যেভাবেই হোক টাকার জোগাড় করতেই হবে। মুকেশের সামনে তখন পিএইচডি পড়ে, যে কিনা ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে। পিএইচডি তখন মুকেশকেও সাজিয়ে গুজিয়ে তার সাথে নিয়ে যায়। প্রথম রাতেই মুকেশ ক্লায়েন্ট তো পেয়ে যায়, কিন্তু আনলাকিলি একসাথে 3 জন। আর ওই 3 জন ছেলে একসাথে সারা রাত ভর মুকেশকে করে তার অবস্থা অনেক খারাপ করে দেয়। সকালবেলা নিজের কাছে মুকেশের এত খারাপ আর লজ্জা লাগছিল যে তার নিজের টাকাগুলো না পাওয়ার জন্য সামান্য কিছু টাকার জন্য ছেলে হয়ে ছেলেদের সাথে তার রাত কাটাতে হলো। জিদে মুকেশ আর কোনো কিছুর ভয় না পেয়ে সরাসরি রওনা দেয় সারিকার বাসায়। সারিকার বাসার সামনে গিয়ে সে লুকিয়ে সারিকার বাসায় ঢোকে আর সারিকাকে দেখা মাত্রই সে একটা চাকু বের করে সারিকার গলায় সেটা ধরে। আর সারিকার কাছে সে যে টাকাগুলো রেখেছিল সে টাকাগুলো সে চাইতে থাকে। তখন সারিকা মুকেশকে বলে, তোমার কথা মতো আমি তো অনেক আগেই জনিকে সেই টাকাগুলো দিয়ে দিয়েছি। কিন্তু মুকেশ সারিকার কথা বিশ্বাস করে না। সে আরো বেশি চিল্লাচিল্লি করতে থাকে সারিকার সাথে। আর ঠিক সেই মুহূর্তে বাসার গেটে এসে হাজির হয় খান্না। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে খান্না বুঝতে পারে আবারও সারিকা কাউকে নিয়ে হয়তো ভেতরে ফুর্তি করছে। তাই সে জোরে জোরে চিৎকার করে সারিকাকে দরজা খুলতে বলে। সারিকা তখন তার হাত এগিয়ে দিয়ে বলে, মুকেশ আমার কাছে এগিয়ে আয়। ও যদি দরজা খুলে ভেতরে ঢুকে তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। আমার কাছে আয়, দুজন একসাথে মরবো। এরপর সারিকা মুকেশকে কিস করে
আর মুকেশের হাতে থাকা চাকুটা সে তার পেটে অল্প করে ঢুকিয়ে দেয়, যাতে সব দোষ গিয়ে মুকেশের উপরে পড়ে আর সারিকা বেঁচে যায়। খান্না তখন ভেতরে এসে সারিকার পেটে ছুরি দেখে সে একেবারে হতভম্ব হয়ে যায়। মুকেশ তখন সারিকাকে বলে, জনি আমাকে কখনোই ধোকা দিতে পারে না, প্রতিবার তুই আমাকে ধোকা দিয়েছিস। এই বলে সে তখন তার হাতে থাকা চাকুটা দিয়ে সজোরে সারিকাকে পাঞ্চ করে। এতে সারিকা সেখানেই মারা যায়। মুকেশ সেখান থেকে পালিয়ে চলে আসে জনির কাছে, কিন্তু এসে দেখে বাসা পুরো ফাঁকা, জনি সেখানে নেই। মুকেশ তখন জনির একজন বন্ধুকে ফোন করলে সে জানতে পারে জনি নাকি বড় একটা দান মেরেছে, আর সেই টাকা দিয়ে জনি মরিশাসে চলে গেছে। জনি তার টাকা নিয়ে পালিয়ে গেছে, আর এদিকে সে সারিকাকে অবিশ্বাস করে মেরেই ফেলেছে। এই কথা ভেবেই তো মুকেশের পুরো মাথা ঘুরে যায়। এদিক দিয়ে মুকেশের ফোনে তখন লাগাতার ফোন দিতে থাকে ওর বোনেরা। ফোন ধরলেই তারা বলে, দাদা কই তুই? আমরা তো সেই কখন থেকে স্টেশনে দাঁড়িয়ে আছি, জলদি এসে আমাদের নিয়ে যা। কি করবে মুকেশ কিছুই বুঝে উঠতে পারছে না, তার চারিপাশটা যেন অন্ধকার হয়ে আসছে। মুকেশ তবু তার বোনদেরকে বলে, তোমরা ওখানেই দাঁড়াও, আমি আসছি তোমাদের নিতে। এই বলে মুকেশ যখন বের হতে নেয়, ঠিক তখনই পুলিশের গাড়ি এসে মুকেশের সামনে দাঁড়ায়। মুকেশ বুঝে যায় যে অলরেডি পুলিশও তাকে খুঁজতে শুরু করেছে। মুকেশ তখন পুলিশের হাত থেকে পালানোর জন্য দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা বিল্ডিং এর ছাদে গিয়ে ওঠে। পুলিশরাও তাকে ধাওয়া করে সেই ছাদে এসে পড়ে। মুকেশ এখানে পুরো আটকা পড়ে গেছে, সামনে খোলা ছাদ, পেছনে পুলিশ, আর এদিকে স্টেশনে দাঁড়িয়ে থেকে বোনেরা তাকে বারবার ফোন করছে। কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।